ক্যাপ্টেন আইয়ুব, আপনাদের সবাইকে ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি। আজকের এই ওয়েবিনারের আয়োজন করেছেন বাংলাদেশ ফোরাম কাতার, সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস এবং টেলিকমিউনিকেশন পার্টনার হিসাবে Ooredoo. First of all, I would like to thank Ooredoo for being our official telecommunication sponsor for COVID-19 awareness webinar session, and also for being a key player at the front foot during the tough times of COVID-19, which helped all communities, including the Bangladeshi community in Qatar, seamlessly to stay in touch with each other and with their loved ones across the globe. All the communities were helped with Ooredoo's great services during COVID-19. Few to name, such as Ooredoo Money, which provided to be an excellent remittance service, and Ooredoo data package to keep communities engaged. এই ওয়েবিনার ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং আপনারা কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের প্রশ্ন উত্থাপন করতে পারেন। আপনারা দয়া করে দেখতে থাকুন এবং আশা করি আপনাদের সকলের প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আজকের মুখ্য আলোচক হিসাবে উপস্থিত আছেন কাতারে কর্মরত দুজন প্রখ্যাত ডাক্তার, ডক্টর মাশরুক উদ্দিন, সিনিয়র কনসালটেন্ট হামাদ মেডিকেল কর্পোরেশন, এবং ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, কনসালটেন্ট অ্যান্ড ফ্যামিলি মেডিসিন ফিজিশিয়ান, প্রাইমারি হেলথ কেয়ার কর্পোরেশন। আমাদের সাথে আরো যোগ দিচ্ছেন বাংলাদেশ ফোরাম কাতারের বর্তমান কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ ফোরাম কাতারের সামাজিক পোর্টফোলিওর ভাইস প্রেসিডেন্ট তাসমিয়া প্রিয়াঙ্কা এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি জনাব মাহবুর রহমান। আপনাদের সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ আপনাদের মূল্যবান ও ব্যস্ত সময় থেকে কিছুটা সময় দেওয়ার জন্য। আপনারা যারা বাংলাদেশ ফোরাম কাতার সম্পর্কে জানেন না, তাদের জন্য আমি সংগঠনটির সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচিতি দিতে চাই। বাংলাদেশ ফোরাম কাতার কাতারে 2018 সালে স্বনামধন্য সংস্থার সাথে কর্মরত বিভিন্ন শ্রেণীর বাংলাদেশি পেশাদার ও ব্যবসায়ীদের তৈরি একটি অলাভজনক প্রতিষ্ঠান, যার মূল উদ্দেশ্য বাংলাদেশকে প্রচার করা, বাংলাদেশকে বিদেশি সরাসরি বিনিয়োগের সুযোগ তৈরি করা এবং বাংলাদেশে সংস্থাগুলিকে সহজতর করা। স্থাপনের পর থেকে বিএফকিউ গুরুত্বপূর্ণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আজকের ওয়েবিনারের এই বিষয়, কোভিড-19 কারণে মানুষ আক্রান্ত হয়েছে, অনেকে প্রাণ হারিয়েছেন, পৃথিবীর এবং অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি হয়েছে। এই জন্য আজকের অনুষ্ঠানের মূল 3টি বিষয়ের উপর নির্ভর করে সাজানো হয়েছে: কোভিড-19 সম্পর্কিত স্বাস্থ্যবিধি, কাতারে ভ্যাকসিনেশন সম্পর্কে কথা এবং কোভিড-19 সময় মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা এবং এর সুরক্ষা। প্রথমে আমি ডক্টর মাশরুক উদ্দিন, সিনিয়র কনসালটেন্ট হামাদ মেডিকেল কর্পোরেশনকে অনুরোধ করছি উনি কোভিড-19 সম্পর্কিত স্বাস্থ্যবিধি নিয়ে একটু বক্তব্য রাখেন। ধন্যবাদ ক্যাপ্টেন আইয়ুব। আসসালামু আলাইকুম শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের কোভিড-19 সম্পর্কে বলবো। অনেকের মধ্যে একটা ভীতি এবং অনেক কুসংস্কার বিরাজ করতেছে কোভিড নিয়ে। হয়তো অনেকে জানেন না ব্যাপারটা কি বা রোগটা কি। তো আমি প্রথমে কোভিড-19 সম্পর্কে একটু বলবো। COVID-19 means coronavirus disease 2019. The name was given by the WHO. আসল ভাইরাসের সায়েন্টিফিক নাম হচ্ছে সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি ডিস্ট্রেস করোনা ভাইরাস 2। আপনারা হয়তো অনেকে জানেন করোনা ভাইরাস ইনফেকশন 1 আগে হয়েছিল ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে কয়েক বছর আগে,
এবং এইটা নতুন ভাইরাস, এটাকে নোবেল ভাইরাস বলা হয়, যেহেতু এই সম্পর্কে সায়েন্টিস্ট এবং মেডিকেল কমিউনিটি কিছুই জানেন। তো ইনশাল্লাহ আমরা অনেক প্রোগ্রেস হয়েছে এই ভাইরাস সম্পর্কে। আরো অনেকগুলা ভাইরাস আছে, যেমন মিডল ইস্টার্ন রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, বার্ড ফ্লু। এইগুলা কন্ট্রোল করা গেছে, কিন্তু অনেকে প্রথমেই প্রশ্ন করেছেন যে কমন কোল্ড বা অন্য ভাইরাস থেকে এই কোভিডটা ডিফারেন্ট কেন এবং কি। একমাত্র ফান্ডামেন্টাল ডিফারেন্স আমি যেটা বলবো, এটাতে আক্রান্ত হইলে মানুষের মৃত্যু হার বেশি, সিভিয়ারলি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং বয়স্ক লোক বা যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম, তাদের মারাত্মকভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এবং মারা যাওয়ারও সম্ভাবনা আছে। যাই হোক, তো এখন আমি বলবো কিভাবে এই ভাইরাসটা একজন থেকে আরেকজনের মধ্যে ট্রান্সফার হয় বা ছড়ায়। এটা মূলত পার্সন টু পার্সন, একজন থেকে আরেকজনের ছোঁয়া লাগলে, এবং কিভাবে যদি কেউ খুব কাছাকাছি সম্পর্কে চলে আসেন যে ভাইরাসটা ক্যারি করতেছে বা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আরেকটা মেথড হচ্ছে যে শ্বাস ফুটা বা রেসপিরেটরি ড্রপলেট আমরা যেটা বলি। কেউ যদি হাঁচি দেয় এবং ওইটা যদি আপনার হাতে এসে পড়ে, নাকে, মুখে, তাইলে আপনি ইনফেক্টেড হইতে পারেন। তারপর আরেকটা মেথড হচ্ছে যে মনে করেন এই কন্টামিনেটেড সারফেস, টেবিলের উপর বা ওই অফিস আদালতে কেউ হাঁচি দিল, ওই রেসপিরেটরি ফুটা ওইখানে পড়লো, আপনি হাত দিয়ে স্পর্শ করলেন, তারপর আপনার শরীরে নাক, মুখ এবং চোখ দিয়ে ঢুকে গেল। তো আপনার সবচেয়ে বড় প্রোটেকশন ওয়েটা হবে যে আপনি আপনার যখন মনে করবেন আপনার হাতটা নোংরা, তখন আপনি ওই হাত দিয়ে নাক, মুখ এবং চোখ স্পর্শ করবেন না। এর আগে আপনি হাতটা ভালো করে ধুয়ে নেবেন সাবান দিয়ে, অথবা স্যানিটাইজার দিয়ে ওইটা ক্লিন করে নেবেন। তাহলে ওইটা থেকে বাঁচার সম্ভাবনা খুব ভালো। এবং কিভাবে আপনি এই যে একে অন্যর থেকে দূরত্বে থাকবেন বা অ্যাভয়েড করবেন ইনফেকশন, মাস্ক যদি আপনি ব্যবহার করেন, অন্যজনে হাঁচি দিলে সেও যদি মাস্ক ব্যবহার করে এবং আপনিও মাস্ক ব্যবহার করেন, তাইলে ওইটা আপনার কাছে আসার সম্ভাবনা খুবই কম। এবং সোশ্যাল দূরত্ব বা সোশ্যাল এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট 3 থেকে 6 ফুট। সিডিসি রিকমেন্ডেড 6 ফুট, বাট কাতারে দেখবেন আপনারা মসজিদে বা অন্য জায়গায় 3 ফুট ডিস্টেন্সে একে অন্য থেকে নামাজ পড়তেছে। এবং আমি আগেই বলেছি, হাত ধুইবেন বা স্যানিটাইজার করবেন, এবং জনসমাবেশ বা ক্রাউডেড প্লেস অ্যাভয়েড করবেন, তাহলে আপনার করোনা হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর হচ্ছে এটা কি বাতাসে ছড়ায়, এটা নিয়ে সায়েন্টিস্টরা বিভক্ত এবং আমরা অনেক কিছুই জানি না, তবে সম্ভাবনাটা খুবই কম, যেটাকে আমরা এরোসল জেনারেটেড ইনফেকশন বলি। যদি কাউকে ভেন্টিলেটেড করা হয় বা শ্বাস নালীতে এই যে পাইপ ঢোকানো হয়, ওই সময় ওইটা হওয়ার সম্ভাবনা আছে, বা যখন টেস্ট করা হয় তখন ওইটা ওই যে বাতাসে উড়ে আসা সম্ভাবনা আছে। এই কারণে যারা টেস্ট করতেছেন বা ডাক্তাররা N95 মাস্ক বা অন্যান্য পিপিই ইউজ করতেছেন। হ্যাঁ, এখন আমি একটু বলবো যে টেস্টিং সম্পর্কে। মূলত 3 ধরনের টেস্টিং এখনো আছে। এই যে পিসিআর টেস্ট, এটা স্ট্যান্ডার্ড, সবাই জানেন, নাক এবং মুখ থেকে সোয়াব নিয়ে ওইটা অ্যান্টিজেন টেস্ট করা হয়। রিসেন্টলি আর একটা র্যাপিড পিসিআর টেস্ট আবিষ্কার করা হয়েছে এবং এটা ইউরোপের অনেক দেশে ইউজ করা হইতেছে। তারপর অ্যান্টিবডি টেস্ট, যারা আগে ইনফেকশন হয়ে গেছে, আপনার বডিতে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কিনা ওইটা দেখার জন্য আপনি অ্যান্টিবডি টেস্ট করতে পারেন। এখন আসি আমি সিমটমস বা রোগের লক্ষণগুলা কি। আপনারা অনেকেই এই যে ফ্লু বা সর্দি কাশিতে ভুগছেন, এইভাবে সিমিলার সিমটমস হবে, কিন্তু এইটা একটু সিভিয়ার। জ্বরটা একটু বেশি হইতে পারে, কাঁপুনি আসতে পারে, শরীরে মাংসতে ব্যথা হইতে পারে এবং খুব দুর্বল লাগতে পারে।
এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা শ্বাসকষ্ট, এটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম মিন্স প্রচন্ড শ্বাসকষ্ট হতে পারে এবং অক্সিজেন লেভেল কমে যেতে পারে শরীরে, সোর থ্রোট হবে, ডায়রিয়া ভমিটিং হইতে পারে, ঘুম কম হইতে পারে, তারপর আপনার নাক দিয়ে পানি পড়তে পারে, কনফিউশন হইতে পারে এবং চেস্ট পেইন বা প্রেসার হইতে পারে। তো অনেকগুলা সিমটমস, কিন্তু সিভিয়ারিটিটা এই কমন কোল্ড বা এই যে ফ্লু থেকে বেশি হবে। এখন আমি কি কি কমপ্লিকেশন হইতে পারে, কেন আমরা এত ভয়ঙ্কর ভাবে এটাকে নিতেছি, এর কারণ হইতেছে আমি আগেই বলেছি, এই ভাইরাসটার নাম হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। প্রচন্ড শ্বাসকষ্ট হইতে পারে, শরীরের অক্সিজেন লেভেল কমে যেতে পারে, এর থেকে সেকেন্ডারি ইনফেকশন বা লাংসের মধ্যে সিভিয়ার নিউমোনিয়া হইতে পারে, নিউমোনিয়া থেকে সেপসিস হইতে পারে, যেমন ইনফেকশনটা অন্য ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন সারা বডিতে ছড়াই যেতে পারে, তখন থেকে আপনার অন্য অর্গানগুলা ফেল করতে পারে, যেমন কিডনি ফেল করতে পারে, লিভার ফেল করতে পারে। সবচেয়ে বড় যেটা আমরা বলি যে ARDS, অ্যাকুইট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, প্রচন্ড শ্বাসকষ্ট এবং অক্সিজেন লেভেল কমে গেলে তখন আপনাকে অক্সিজেন দিতে হবে এবং ভেন্টিলেটরে ঢুকাইতে হবে জীবন রক্ষার জন্য। এবং আরো কমপ্লিকেশন যেগুলা সিরিয়াস, যেমন নিউরোলজিক্যাল কমপ্লিকেশন হইতে পারে, স্ট্রোক হইতে পারে, শরীরের মধ্যে ব্লাড ক্লট হইতে পারে, যেমন ফুসফুসে ব্লাড ক্লট হইতে পারে, স্ট্রোক, এই ব্লাড ক্লট থেকে স্ট্রোক হইতে পারে, এনকেফালোপ্যাথি বা যেটা ওই যে ব্রেইনে ইনফেকশন স্প্রেড করতে পারে, তখন খুবই কনফিউজড হয়ে যেতে পারেন রোগী, এবং কনভালশন হইতে পারে। এবং আরো অনেকগুলা কমপ্লিকেশন রিপোর্টেড করা হয়েছে, যেমন গুলেনবারি সিনড্রোম, যেটাকে বলে হাত পা অবশ হয়ে যেতে পারে। তো এইগুলো আমি বললাম কমপ্লিকেশন সম্পর্কে। এখন আমি একটু বলবো আপনাদের, আপনারা সবাই জানেন যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং ভ্যাকসিন দেওয়াও আরম্ভ হয়ে গেছে, এবং এটা নিয়েই আমরা আজকে বেশি ডিসকাশন করব। আমি একটু ভ্যাকসিন সম্পর্কে একটু ডিটেলস বলতে চাই, কারণ আমাকে অনেকে কোয়েশ্চেন করছেন, রিং করতেছেন যে অনেকে বুঝে না ব্যাপারটা কি। ভ্যাকসিনটা হইতেছে 3 উপায়ে ভ্যাকসিন তৈরি করা হয়, যেটা মডার্ন ভ্যাকসিন। সায়েন্টিস্ট এবং টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে, এই যে জার্মানির এনবায়োটেক কোম্পানি, যখন জার্মানিতে প্রথম রোগী করোনা ভাইরাস আক্রান্ত হয়, তখন ওই ভদ্রলোক ল্যাব থেকে এই স্যাম্পলটা নিয়ে সাথে সাথে ওই যে মেসেঞ্জার RNA ওইটা সেপারেট করছেন, কোরিয়া এক্সপেরিমেন্ট আরম্ভ করে উনি সাকসেসফুল হয়েছেন। তো এটা হচ্ছে ওই যে ভাইরাসের ওই যে মেসেঞ্জার RNA বা ওইটাকে সেপারেট করিয়ে অন্য বাহকের মাধ্যমে শরীরের ভিতর ঢুকাই দিলেন, তখন বডিতে ইমিউন রেসপন্স হবে। দ্বিতীয়ভাবে যেটা করা হয়, যেমন প্রোটিন সাব ইউনিট, ভাইরাসের একটু প্রোটিন অন্য একটা ডেড ভাইরাসের মধ্যে ঢুকাইয়া বাহক হিসাবে ওইটা শরীরে ঢুকাইয়া দেওয়া হয়, বা আমরা যেটাকে বলি ভেক্টর ভ্যাকসিন। হ্যাঁ, তো সবচেয়ে সাকসেসফুল এবং কুইকলি এই mRNA ভ্যাকসিন, যেটা দুইটা তৈরি করা হয়েছে, মডার্না এবং ফাইজার। তো ভ্যাকসিনটা কিভাবে শরীরে কাজ করে আমি একটু আপনাদেরকে একটু আইডিয়া দেই। আমাদের শরীরে 3 ধরনের রক্তের মধ্যে সেল আছে, লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং প্লেটলেটস। যেটা শ্বেতকণিকা বা হোয়াইট সেলস আমরা বলি, এর মধ্যে অনেকগুলা সাবসেট আছে, যেটা বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট নামে পরিচিত। যখন শরীরে অন্য ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে, তখন আমাদের শরীরে একটা সেল ম্যাক্রোফেজ ওইটাকে গিলে ফেলে নষ্ট করে ফেলে, হ্যাঁ, বা ডেস্ট্রয় করে ফেলে। ভাইরাস ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে টি লিম্ফোসাইট, যেটা এটাকে অ্যাক্টিভেট করা, এবং ওইটা মেসেজ দিবে বি লিম্ফোসাইটকে, এবং ওইটা অ্যান্টিবডি তৈরি করে ওইটাকে আইডেন্টিফাই করবে, তারপর ওই কিলার সেল যেটা আছে ওইটা ডেস্ট্রয় করে ফেলবে বডি থেকে। এটা হচ্ছে সিম্পল মেকানিজম।
তারপর আরেকটা ব্যাপার এখানে যখন বডি থেকে এই ফরেন ভাইরাস বা ভাইরাস পার্টিকেলটা যখন ইলিমিনেট হয়ে যায়, তখন বডিতে এই অ্যান্টিবডিটা থেকে যায়। এইটাকেই আমরা বলি ইমিউনিটি। এই যে ভ্যাকসিন দেওয়ার পরে সায়েন্টিস্টরা এইটাই প্রমাণ করছেন যে করোনা ভাইরাসের ভ্যাকসিন ফাইজার এবং মডার্না 95% লোকজন এনাফ অ্যান্টিবডি প্রডিউস করছে 60 দিন পর্যন্ত, যার কারণে এই যে সিডিসি বা ইউকে অথরিটি এটাকে ইমার্জেন্সি ভ্যাকসিনেশনের জন্য অ্যাপ্রুভ করেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে সাধারণত ভ্যাকসিন তৈরি করতে অনেক দিন সময় লাগে, কয়েক বছর সময় লাগে, কিন্তু যেহেতু টেকনোলজি অ্যাডভান্স হয়েছে এবং সিভিয়ারিটি অফ দি ডিজিজের কারণে এই 60 দিনের ডাটা অ্যানালাইসিস করেই এটাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এখন ভাইরাস এর এগেইনস্টে এই ভ্যাকসিন কাজ করে কিনা, হ্যাঁ, এটা সায়েন্টিস্টরা প্রমাণ করেছেন এবং এভিডেন্স সাবমিট করেছেন যে এটা কাজ করে। দুইটা ভ্যাকসিনই 95%, 94% কার্যকারিতা তারা প্রমাণ করেছেন। এবং এইটাও তারা প্রমাণ করেছেন যে যারা এই ভ্যাকসিন নিছেন কেউ মারা যায়নি, কেউ সিভিয়ারলি ইনফেক্টেড হয় নাই। যে 5% লোক ইনফেক্টেড হয়েছে ওরা মারাত্মকভাবে অসুস্থ হয় নাই, হালকা ধরনের রোগ হয়েছে, যার কারণে এইটা সিডিসি এবং আদার অথরিটিস অ্যাপ্রুভ করেছে। এবং লং টার্ম ইফেক্ট কি হবে এই ভ্যাকসিনের আমরা জানি না, কিন্তু সাধারণত আজ পর্যন্ত যতগুলা ভ্যাকসিন দেওয়া হয়েছে মেজরিটি কমপ্লিকেশনটা এই 1 মাস থেকে 1.5 মাসের ভিতরেই আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন ফাইজার এবং মডার্না দুইটা ভ্যাকসিন অ্যাপ্রুভ করা হয়েছে এবং বাজারে আরো 3-4টা ভ্যাকসিন আছে, আমি এগুলোর নাম আপনাদের একটু বলবো। অ্যাস্ট্রাজেনেকা যেটা ভ্যাকসিন আবিষ্কার করেছে এইটাও অ্যাপ্রুভ করা হয়েছে, এইটার কার্যকারিতা 62 to 92%। তারপর সাইনোভ্যাক যেটা চাইনিজ ভ্যাকসিন হিসাবে পরিচিত, এইটা টার্কিতে এবং ইউনাইটেড আরব আমিরাতে দেওয়া হচ্ছে, এইটার কার্যকারিতাও ওরা দাবি করেছেন আপ টু 70% ইফেক্টিভ। তারপর রাশিয়ান ভ্যাকসিন যেটা স্পুটনিক ভ্যাকসিন, ওরাও দাবি করেছেন ওইটা 91% ইফেক্টিভ। এবং পাইপলাইনে আরো অনেকগুলো ভ্যাকসিন আছে, এইগুলা গ্রাজুয়ালি অ্যাপ্রুভাল দেওয়া হবে। এখন কথা হচ্ছে ভ্যাকসিন দিলে আমাদের কি সাইড ইফেক্টস হইতে পারে। হ্যাঁ, ভ্যাকসিন দিলে সাধারণত যেটা অন্য ভ্যাকসিনে যে রকম সাইড ইফেক্টস হয়, যেমন যে জায়গায় আপনাকে ভ্যাকসিনটা দেওয়া হইলো ওই জায়গায় একটু পেইন হইতে পারে, ফুলে যেতে পারে, একটু জ্বর জ্বর আসতে পারে, ব্যথা হইতে পারে, গা একটু দুর্বল লাগতে পারে, এবং এই সিমটমস গুলা কয়েকদিন পরেই চলে যায়। কারো আজ পর্যন্ত কোনো মারাত্মক রকমের অ্যালার্জিক রিয়াকশন ছাড়া কোনো মারাত্মক রকমের সাইড ইফেক্টস দেখা দেয় নাই। এটা এখন পর্যন্ত যত ভ্যাকসিন, ইউকেতে মনে করেন 5.5 মিলিয়ন ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, ইউএসএ তে 10 মিলিয়নের উপর ভ্যাকসিন দেওয়া হয়েছে, কিন্তু যাদের অ্যালার্জি আছে ওরা রিয়াক্ট করছে এবং এইটার প্রিকশন নেওয়া দরকার। আমি অনেকে অনেকগুলা কোয়েশ্চেন করেছেন, আমি এগুলা পরে আনসার করার চেষ্টা করব, তবে 2-1টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার মনে হয় আগেই বলে দেওয়া ভালো। যেমন অনেকে কোয়েশ্চেন করেছেন যে এই ভ্যাকসিনটা হালাল কিনা। ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকা ওরা দাবি করেছে ওদের ভ্যাকসিনের মধ্যে কোনো পর্কের প্রোটিন নাই, এবং ভ্যাকসিন গুলা মুসলিম কান্ট্রিতে দেওয়া হচ্ছে। গতকাল থেকে বার্মিংহামের একটি মসজিদে ভ্যাকসিন দেওয়া আরম্ভ হয়েছে, তো অনেক মুসলমানই নিচ্ছেন। এখন হালাল কিনা ওইটা আমার মতো ডাক্তারদের বলার কোনো অধিকার নাই, ওইটা ক্লারিক যারা আছেন ওরা বলবেন। এবং সাধারণত মুসলিম কান্ট্রিতে সব ভ্যাকসিন গুলাই দেওয়া হচ্ছে।
আরো যেমন কমন দুই একটা কোয়েশ্চেন আমি আপনাদের ইনফরমেশন দিতে চাই। যেমন ভ্যাকসিন দেওয়ার আগে আপনি কি কি চেক করবেন? অনেকে ডুজ এন্ড ডোন্ট ডুজ বলেছেন। হ্যাঁ, প্রথমত আমি বলেছি যে আপনার অ্যালার্জি আছে কিনা, কোনো ড্রাগ বা আপনি অ্যালার্জিক কন্ডিশনে বোঝেন কিনা, আপনার ভ্যাকসিন নেওয়াটা উচিত হবে না। আপনার ওই সময় যদি কোনো জ্বর থাকে, আপনি ভ্যাকসিন নেবেন না। আপনার যদি কোনো রক্তক্ষরণ বা ব্লিডিং ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি যে অল্পতেই আপনার হাত পা কাটলে রক্ত বেশি জ্বরে, বা আপনি কোনো ঔষধ নিতেছেন যেমন ওয়ারফেরিন, যেটা রক্তকে পাতলা করে দেয়, আপনার ভ্যাকসিন নেওয়াটা ঠিক হবে না। আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। আপনার যদি শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়, যেমন আপনি কোনো ঔষধ নিতেছেন বা ক্যান্সারের ঔষধ নিতেছেন, যেটা আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবে, ওই অবস্থায় আপনার নেওয়াটা ঠিক হবে না। আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগন্যান্ট থাকেন অথবা প্রেগন্যান্স হওয়ার ইচ্ছা থাকে নেক্সট 2-3 মাসের ভিতর, তাহলে আপনার অ্যাভয়েড করা উচিত। আপনি যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে থাকেন, তাহলেও আপনার ভ্যাকসিন নেওয়া ঠিক হবে না। আরেকটা ব্যাপার, আপনি এখন তো 2টা ভ্যাকসিন দিতে হয় 3 থেকে 4 সপ্তাহ পর পর। এখন এক কোম্পানির একটা নিলেন, পরে আরেক কোম্পানিরটা নেওয়া ঠিক হবে না। ওইটা এখনো কোনো প্রমাণ মিলে নাই বা কোনো সায়েন্টিফিক এভিডেন্স নাই। আমি পরে আরো কোয়েশ্চেন এন্ড আনসার ডিসকাশন করব, তবে ক্যাপ্টেন আইবকে বলবো যদি কোনো কোয়েশ্চেন এর মধ্যে এসে থাকে আমি হ্যাপিলি আনসার করতে পারবো। ডক্টর মাসুক, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। আমরা এখন যাব ডক্টর সাইদ নজরুল ইসলামের কাছে। উনি কনসালটেন্ট অ্যান্ড ফ্যামিলি মেডিসিন ফিজিশিয়ান ফর প্রাইমারি হেলথ কেয়ার কর্পোরেশন। আপনি আমাদেরকে একটু এনলাইটেন করেন যে কোভিড-19 এর সময় যে মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা এবং এর সুরক্ষা। আমি জানি এই কোভিড-19 এর জন্য অনেকে মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যায়, অনেকের ফ্রাস্ট্রেশন চলে আসে। তো এটা কিভাবে প্রতিরোধ করা যায় আর বেস্ট উপায়? Assalamu alaikum. First of all, thank you for having me on your show today, Captain Ayub. Already, Dr. Mashouk has enlightened me. আমাদেরকে অনেক কিছু বলছেন কোভিড সম্বন্ধে, কোভিড কি জিনিস, কোভিডের সাইন্স এন্ড সিমটমস কিংবা এবং ভ্যাকসিনেশন। তো আমি কিছু কাতারে বাংলাদেশি কমিউনিটি প্রায় 4 লক্ষ আছেন। আমি তাদের উদ্দেশ্যে প্রথমে আমি কিছু হেলথ ইনফরমেশন, বেসিক ইনফরমেশন যেগুলো আছে এগুলো বলবো। তারপরে আমি কোভিড ভ্যাকসিনের সম্বন্ধে, যে কিভাবে কোভিড ভ্যাকসিনেশন নিতে হয়, কোথা থেকে নিতে হয়, এইগুলো সম্বন্ধে কিছু বলবো, এবং ফাইনালি আমি কিছু কমন কোয়েশ্চেন এর আনসার করার চেষ্টা করব। তো যারা কাতারে আছেন বাংলাদেশি, যাদের কিউআইডি আছে, ওরা সবাই মানে সবাই মাস্ট হ্যাভ কাতার হেলথ কার্ড। হেলথ কার্ডটা ভেরি ইজি, মানে খুব সহজভাবে এটা আনা যায়। মানে কিউআইডি থাকলে আপনারা আপনাদের নিয়ারেস্ট হেলথ সেন্টারে 2টা পাসপোর্ট সাইজ ব্লু ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে আপনারা যদি যান, এবং একটি চিঠি আপনাদের স্পন্সরের কাছ থেকে নিয়ে নেন, আর 100 রিয়াল দিলে ওরা মানে হেলথ কার্ডটা দিয়ে দিবে। কোনো কোনো সেন্টারে হেলথ কার্ডের নাম্বারটা দিয়ে দিবে, আর কোনো কোনো সেন্টার বলবে যে অন্য জায়গাতে গিয়ে হেলথ কার্ডটা নিয়ে আসার জন্য। এতে কোনো সমস্যা নাই, যে কোনো হেলথ সেন্টারে গেলে ওরা ইনফরমেশন দিবে কোথা থেকে নিয়ে আসার জন্য। আর যাদের করোনা হয়, কাতার সরকারে অ্যানাউন্স করছে যে তাদের হেলথ কেয়ার কস্ট যেগুলা কমপ্লিটলি ফ্রি, মানে এতে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। সেই জন্য আমি সবাই বাংলাদেশেরকে অনুরোধ করতেছি যে আপনারা প্রথমেই আপনাদের হেলথ কার্ড যদি থাকে তাহলে ভেরি গুড, আর এটাকে রিনিউ করবেন প্রতি বছর। আর যাদের নাই, আপনারা যত সকাল পারেন হেলথ কার্ডটা নিয়ে নেন, এটা খুবই ইজি, নট ভেরি ডিফিকাল্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোভিড যে প্যান্ডেমিক, হোয়াট উইভ সিন, আমরা যেটা দেখছি লাস্ট 100 ইয়ার্স, এইরকম কখনো আমাদের লাইফ টাইমে এইরকম কিছু দেখি নাই। আমাদের প্যারেন্টস লাইফ টাইমে তারাও এরকম কোনো কিছু দেখেন নাই। এটা কমপ্লিটলি আনপ্রেসিডেন্টেড, মানে পৃথিবীর প্রত্যেকটা দেশে ইজ ইফেক্টেড, অলমোস্ট এভরি সিঙ্গল পারসন। আমরা যাকে সব আমরা
We all know someone যে একজন না একজন has been affected by this corona. At the same time আমাদের কাছে অনেক মিসইনফরমেশন আছে এই করোনা সম্বন্ধে, বিশেষ করে ওই যে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকভাবে মানে অনেকেই বলি যে এই করোনা সম্বন্ধে কিছুই নাই, এটা আসলে একটা ওই ওদের বানানো একটি এই সেই, সরকার আমাদেরকে কন্ট্রোল করতে চাইতেছে এই সেই, তো বিভিন্ন ধরনের মিসকনসেপশন আছে। এইটা আমরা চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ আজকের টপিকে। তারপরে হচ্ছে যেহেতু করোনা সময় বিভিন্ন দেশে ইনক্লুডিং কাতার there was a period of lockdown. লকডাউন মানে আপনি আপনার বাসায় বসে থাকবেন, বাইরে যেতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। অন টপ অফ দ্যাট মানুষের একটা যে অনেকের ইনকাম যেটা এটা বন্ধ হয়ে গেছে, অনেকের হেলথ কন্ডিশন আছে, ওরা এখন দেখে না গো টু দ্য ডক্টর। এইগুলার কারণে প্লাস আদার রিজন পিপল আর এফেক্টেড মেন্টালি, মানুষের মানসিক সমস্যা অনেক নতুন ভাবে হয়, আর যাদের অলরেডি আছে এগুলা অনেক সময় বেড়ে যায়। যেমন অনেকে অ্যাংজাইটি, এটার কারণে কি করবেন কি না করবেন এটা নিয়ে চিন্তা করতে করতে they become very unwell. You know, common symptoms, they start panicking, ওদের কি হয় হার্টটা রেস করে, ওরা ব্রিদিং মানে শ্বাস ওরা খুব ফাস্ট নেন, ওরা অশান্তি ভাবে জীবনযাপন ওদের চলে। কেউ আছে ডিপ্রেশনে চলে যান মানসিকভাবে, আবার ওই যে চিন্তা করতে করতে মানে কি হবে কি না হবে এটা চিন্তা করে মানুষ ডিপ্রেশন চলে যায়। আবার কেউ ওই যে প্যারানোয়া, মানে কারোর সাথে মিলামিশা সবকিছু একেবারে বন্ধ করে দেয়, যে আমি মানে কারোর সাথে দেখা করলে এইটা হয়ে যাবে সেইটা হয়ে যাবে। তো দ্যাটস অলসো অ্যানাদার ফ্যাক্টর। তো এট দ্য সেম টাইম অনেকে জানে না যে কাতারে আমরা কিভাবে হাউ উই ক্যান গেট সাম হেল্প ফর দিস। আপনাদের এইরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আপনাদের নিয়ারেস্ট হেলথ সেন্টারে 107 ডায়াল করে অ্যাপয়েন্টমেন্ট করে যে কোনো একজন ডাক্তারের সাথে আলাপ করেন। আপনাদেরকে এখন অনেক সময় ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে, যদি না দেয় অ্যাটলিস্ট টেলিফোন কনসালটেশনে আপনাদের সাথে এই অ্যাংজাইটি, যে কোনো ধরনের মানসিক সমস্যা বা হোয়াট এভার হেলথ রিলেটেড ইস্যু ডাক্তারের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে, পরে আপনি ওদের সাথে ডিসকাস করে ইউ ক্যান একটি কনক্লুশনে আসতে পারবেন, একটি ম্যানেজমেন্ট প্ল্যান আসতে পারবেন আপনারা। এই হলো। আর on the third issue, তো ভ্যাকসিন যেটা এটা ইজ অ্যাভেলেবল ফর এভরিওয়ান ইন কাতার আলটিমেটলি, কিন্তু প্রথম স্টেজে ইটস অনলি অ্যাভেলেবল যারা 60+, যাদের প্রি এক্সিস্টিং হেলথ কন্ডিশন আছে, যেমন ডায়াবেটিস বলেন, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, আসমা, সিওপিডি, এইরকম রোগ যাদের আছে ওরা দে উইল বি কল্ড বাই দ্য নিয়ারেস্ট হেলথ সেন্টার, যে হেলথ সেন্টার রেজিস্টার্ড আছেন ওরা কল করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনাকে হেলথ সেন্টারে নিয়ে আসবে, আর তারপরে আপনাকে ভ্যাকসিন দিয়ে দিবে। যারা 60+ তাদেরকেও হেলথ সেন্টার থেকে কল করবে, কল করে নিয়ে এই তাদেরকে ভ্যাকসিনেশন দিয়ে দিবে। আর থার্ড গ্রুপ হচ্ছেন যারা frontline health workers and other paramedics and other workers, ওদেরকে দেওয়া হবে। তো যখন এই ফেজটা শেষ হয়ে যাবে পরবর্তী ফেজে আস্তে আস্তে স্লোলি another group of people ওদেরকে দিয়ে দিবে। ইভেন্চুয়ালি মানে শেষ পর্যন্ত সবাইকে কাতারে ভ্যাকসিনেশন দেওয়া হবে। কাতার সরকার ওরা they have paid for enough vaccination যে সবার জন্য ভ্যাকসিনেশন আছে ইনশাআল্লাহ। অলরেডি ডক্টর মাশরুক উদ্দিন বলছেন যে আপনাদের কোভিড ভ্যাকসিনেশন নিয়ে অনেক মানে মিসকনসেপশন থাকতে পারে, যে এটা এত সকাল, মানে আমি কিছু ওভারল্যাপ করতেছি, এত সকাল কিভাবে ওরা প্রডিউস করলো। চিন্তা করেন দেখেন এখন ইউজুয়ালি যে কোনো ভ্যাকসিনেশন সময় অনলি ইউজুয়ালি একটি দেশে বা দুইটি দেশে কাজ করতেছে, কয়েকজন সায়েন্টিস্ট কাজ করতেছেন, ওদের টাকা পয়সার একটা ব্যাপার আছে, কিন্তু দিস টাইম রাউন্ড অলমোস্ট এভরি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড সবাই টাকা দিয়েছে অ্যাডভান্স, সবাই ওদের সায়েন্টিস্টরা এই ভ্যাকসিনেশনের জন্য কাজ করতে একসাথে, এটা মানে গ্লোবাল মুভমেন্ট হয়ে কাজ করতে, সেই জন্য তারপরে অনেক রেড টেপ যেগুলো আছে বিভিন্ন সরকারের কাছে সবগুলো বন্ধ করে দিয়ে যেভাবে ইজিলি সায়েন্টিস্টরা কাজ করে একটি আবিষ্কার করতে পারে। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের এই ভ্যাকসিনটা আমরা পেয়েছি। এখন হচ্ছে যে এটা অলরেডি যে নর্মালি ভ্যাকসিনেশন যে প্রসেসে যায় ঠিক তেমনি ভাবে এই ভ্যাকসিনটাও সেম রিগোরাস প্রসেস দিয়ে গিয়ে টেস্টিং করা হয়েছে। Normally around 20,000 volunteers কে টেস্ট করা হয়, এটা around more than 40,000 people কে টেস্ট করা হয়েছে। তো in terms of testing, in terms of side effects সবগুলো দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। মানে অলরেডি ডক্টর মাসুদ বলছেন যে সাইড ইফেক্ট যেগুলো এগুলো খুবই মিনিমাম। এই যে আপনার ডেথ মানে পোস্ট ভ্যাকসিনেশন পরে যে অনেক মারা গেছেন
তাও অনেকগুলা মানে ফলস ইনফরমেশন মিডিয়াতে যেগুলো আসতেছে, স্পেশাল সোশ্যাল মিডিয়াতে। আপনারা যখন ইনফরমেশন নেবেন সোশ্যাল মিডিয়া থেকে, আপনারা ট্রাস্টেড ওয়েবসাইট থেকে নেন, আপনারা এক্সপার্ট আছেন যারা তাদের কাছ থেকে নেন। আপনারা যেখানে আছেন, আমরা কাতারে আছি, আমরা কাতার মিনিস্ট্রি অফ হেলথের কাছ থেকে, মিনিস্ট্রি অফ পাবলিক হেলথের কাছ থেকে আমরা ইনফরমেশন গুলো নিব। এইরকম যে যেখানে আছেন আপনার পৃথিবীতে, আপনাদের লোকাল গভর্নমেন্ট, আপনাদের দেশের গভর্নমেন্ট আছে, দেশের হেলথ সার্ভিস আছে, ওদের কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে নেবেন। আপনারা র্যান্ডম পিপলের কাছ থেকে ইনফরমেশন নেবেন না। তো আমি বললাম যে ভ্যাকসিনেশন আছে, বলছিলাম যে কোন গ্রুপ কারা মানে পাবেন। এখন আপনারা যদি কল না পান কোন হেলথ সেন্টার থেকে, আপনারা নিজে হেলথ সেন্টারে গিয়ে ওদেরকে ইনফরমেশন দিতে পারবেন যে আমি ওই ক্যাটাগরিতে, আমার ডায়াবেটিস আছে, আমার হাই ব্লাড প্রেশার আছে, আমার হার্ট ডিজিজ আছে, আমার আসমা আছে, সিওপিডি আছে। তখন ওরা আপনার নাম নিয়ে একটি লিস্টে রাখবে, আর ওই লিস্ট থেকে তারা একজন একজন করে কল করে আপনাকে এক সময় নিয়ে আপনার ভ্যাকসিনেশনটা দিয়ে দিবে ইনশাআল্লাহ। ভ্যাকসিনেশন দুইটা, প্রথম দিন একটি দেওয়া হবে, আর যখনই আপনি যাবেন হেলথ সেন্টারে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য, আপনাকে ওরা আপনার বেসিক ব্লাড প্রেশার, টেম্পারেচার সবগুলো চেক করবে, আপনার কোন অ্যালার্জি আছে নাকি না আছে সবগুলো চেক করবে, আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে। তারপরে যদি মনে করে ওরা সেফ, আর মেজরিটি কেসে সেফ থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনাকে দেওয়া হবে। 3 সপ্তাহ পরে আবার আপনাকে সেকেন্ড ডোজটা দেওয়া হবে এখানে ইনশাআল্লাহ। এই হলো ভ্যাকসিনেশনের। তো অন্যান্য অন্যান্য কনস্পিরেসি থিওরি আছে ভ্যাকসিনেশন নিয়ে। অনেকে বলে যে বিভিন্ন সরকাররা মানুষকে মাইক্রোচিপ দিয়ে মানুষকে কন্ট্রোল করতেছে। তো দেখেন যে প্রতিটি বিশ্বের কি প্রত্যেকটা দেশের সরকার কি একসাথে তাদের জনগণকে কি এইভাবে কন্ট্রোল করতে বলে? তো সবার কাছে মোবাইল ফোন আছে, জিপিএস আছে, ওরা ইজিলি কন্ট্রোল করতে পারে, ওরা জানে আমরা কি করছি, কোথায় যাই, এই সাই। কেন মাইক্রোচিপ দিয়ে আমাদেরকে কন্ট্রোল করবে? তারপরে কি বিভিন্ন দেশের সরকার কি একসাথে সবাই মিলে, একসাথে কি সবাই, সব সায়েন্টিস্ট মিলে, সব ডাক্তার কি একসাথে মিলে এখন মানুষের কি ক্ষতি করতে চাইতেছে? বিশ্বের দিকে তাকাইলে এখন অলরেডি অনেক ক্ষতি হইতেছে। মানে আমরা যদি নাম্বার গুলো দেখি পৃথিবীতে অলরেডি মৃত্যু মানে নাম্বার অফ ইফেক্টেড পিপল, যারা ইনফেকশন হয়েছে, অলমোস্ট ক্লোজ টু 100 মিলিয়ন পিপল। আর যারা মারা গেছেন অলরেডি মোর দেন 2 মিলিয়ন পিপল পৃথিবীতে। এটা হিউজ নাম্বার। শুধু তা না, আজকে দেখেন বিশ্বর সবকিছু, অল সেক্টরস, আপনার হেলথ সেক্টরে তো অনেক প্রেশার পড়তেছে, কিন্তু ইকোনমিক্যালি প্রতিটা দেশের ক্ষতি হইতেছে। আমি ব্রিফলি টাচ আপ করছি মেন্টাল হেলথ ইস্যু নিয়ে। অনেক মেন্টাল হেলথ সাফারার, যাদের অলরেডি মেন্টাল হেলথ ইস্যু আছে, দে আর সাফারিং ইভেন মোর। যাদের অন্যান্য হেলথ কন্ডিশন আছে, যারা হসপিটালাইজেশন দরকার, যাদের অপারেশন দরকার, এখন এগুলো সবগুলো বন্ধ করা হয়েছে। কারণ উই আর ট্যাকলিং অনলি দ্য করোনা কেস, কোভিড এবং কোভিডের কমপ্লিকেশন। ফাইনালি একটি কথা বলে আমি ক্যাপ্টেন আইয়ুবের কাছে পাস করব, যে যখনই করোনা হয়ে থাকে, ওই ডক্টর মাসুক বলছেন যে মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি আপনাকে সেভ করেন, আপনার ফ্যামিলিকে সেভ করেন এবং আপনার কমিউনিটিকে সেভ করেন। আপনি আপনার যদি কোনো ধরনের টেম্পারেচার হয়ে থাকে, আপনি যে কোনো হেলথ সেন্টারে কাতারে গেলে, এখন যদি টেম্পারেচার থাকে তাহলে আপনাকে করোনা টেস্ট করা হবে। যদি পজিটিভ হয় আপনাকে সেলফ আইসোলেশন থাকতে হবে। আপনার যদি সুবিধা নিজের বাসায় না থাকে, এইটা সিডিসি থেকে, মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ থেকে ওইটা ব্যবস্থা করা হবে। আপনাকে রেগুলার কল করবে যদি আপনি যদি বাসায় থাকেন, আর না হয় আপনি যদি কোনো কোয়ারেন্টাইন সেন্টারে দেন, আপনাকে রেগুলার চেক আপ করবে। এতে কোনো ফিয়ার, কোনো ধরনের ওই যে ডর আছে, বই আছে, এটার কোনো দরকার নেই। কারণ ইনশাআল্লাহ ওরা সবসময় মনিটর করবে। আপনার যদি টেম্পারেচার হয়, মনে করবেন না যে এটা সিম্পল জ্বর, আমি বাইরে যাই এসেই করি। প্লিজ আপনাকে টেস্ট করাবেন as soon as possible। আপনি যদি হয়ে থাকে, আপনার ফ্যামিলির সাথে থাকেন, ওদেরকেও টেস্ট করাবেন। আর যা কিছু লাগে মানে এইখান থেকে, হসপিটাল থেকে, মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবে আপনাকে। আপনার অন্য কোনো চিন্তা করা লাগবে না। আপনি হসপিটাল গেলে আপনার কোনো টাকা পয়সা কিছুই খরচ হবে না, এগুলো দিয়ে আপনি চিন্তা করবেন না। আপনার কাজের জন্য হয় আপনি ওরা এই সিক লিভও দিয়ে দিবে যতদিন আপনার দরকার। তো কোনো কিছু চিন্তার কারণ নেই। ইনশাআল্লাহ আপনারা সেফ থাকেন। আর আপনারা
যাদেরকে কল করা হবে হেলথ সেন্টার থেকে আপনারা করোনা ভ্যাকসিন গুলো নিয়ে নেবেন। যাদেরকে কল করা হয় নাই কিন্তু আপনারা মনে করেন যে আপনাদের দরকার বা আপনারা ওই হাই রিস্ক ক্যাটাগরিতে আছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের বাসার যে কোনো পিএইচসিসি হেলথ সেন্টারের সাথে যোগাযোগ করেন, ওরা সব ইনফরমেশন দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো এগুলা বলে I now pass back to Captain Ayub. যদি any question থাকে, we'll go from here. Dr. Syed Nazrul Islam, thank you very much for your time and for the valuable information আপনি যেগুলি দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই অনুষ্ঠান চলাকালে আমরা অনেকগুলি কোয়েশ্চেন পেয়েছি, তার মধ্যে একটি আপনাদের একটু ইউ টাচড অন ইট, তবে আমি কোয়েশ্চেনটা করব আপনাকে জাস্ট ফর দি ওনার যাতে আরো ক্লিয়ার হতে পারেন আনসারে। ভদ্রলোক 63 বছর বয়সের, আর ওনার কোভিড হয়েছিল জুনে। উনি ব্লাড প্রেশার রোগী, ইজ অন মেডিকেশন অফ Natrelix and also taking thyroid medicine Zizal once a week for itching. Now his question is, উনি কি ভ্যাকসিনটা নিবেন? কারণ ওনাকে হসপিটালটা কল করেনি এখনো। Thank you. ওই বদরুল definitely eligible for COVID vaccination. দুইটা ক্রাইটেরিয়া, ফার্স্ট অফ অল উনার বয়স above 60, আর সেকেন্ডলি উনার অলরেডি হার্ট কন্ডিশন আছে। তো উনাকে যদি হেলথ সেন্টারে কল না করে থাকে, তাহলে উনি যেই হেলথ সেন্টারে যান রেগুলারলি উনার মেডিসিন আনার জন্য বা ব্লাড টেস্টের জন্য, ওইখানে গিয়ে ওই রিসেপশনে বা ওইখানে গ্রিটার একজন ডাক্তার থাকে বা নার্স থাকে, ওদের কাছে এটা বলেন যে আমার এই সমস্যা, মানে আমাকে কোভিড এর জন্য এখনো কল করে নাই। ওরা ওনার ডিটেলস নিয়ে ওদের ডেটাবেসে একটি পুল আছে, ওইখানে রাখবে, আর এক সপ্তাহ মানে উইদিন 1 week to 10 days ওনাকে কল করবে বা একটা টাইমিং দিবে বা বলবে ওরা কখন ওনাকে ভ্যাকসিনেশনটা দিবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর মাসুকের কাছে একটা প্রশ্ন, যে এই ভ্যাকসিন এটা কি প্রত্যেক বছর আমাদের নেওয়া লাগবে নাকি এটা এককালীন? এই কোয়েশ্চেনের আনসার এখন আমরা জানি না, কারণ এই ভ্যাকসিন যেটা টেস্ট করা হয়েছে, এই যে ফাইজার বা করোনা মডার্না, তারা এটা ফলো করতেছে, এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে 60 দিন পরে ভালো ইমিউন রেসপন্স ডেভেলপ করছে। এটা সময় আমাদের বলে দেবে। এখন পর্যন্ত যারা ভ্যাকসিন নিতেছে কেউ সিরিয়াসলি ইনফেক্টেড হয় নাই। এই প্রসঙ্গে আমি আরেকটু এড করতে চাই, আরেকটা কোয়েশ্চন আসছে যে যার কোভিড হয়ে গেছে সে কি আবার ভ্যাকসিন নেবে? আনসার ইজ ইয়েস, কারণ আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং আমরা জানি না ওইটা কতদিন থাকবে। কারণ আমি প্রথমেই বলছি, নোবেল করোনা ভাইরাস, এইটার বেশি দিন সায়েন্টিস্টদের অভিজ্ঞতা নাই। তো আপনি নিলে এটা কোনো ক্ষতি নাই, আবার আপনার শরীরে অ্যান্টিবডি বুস্ট হবে, এবং এটা সময় আমাদের বলে দেবে। আশা করি আমি আনসার করতে পারছি আপনার কোশ্চেন। ধন্যবাদ আপনাকে। এবং অ্যান্টিবডিজ যে আমাদের শরীরে তৈরি অনেক সময় তো অলরেডি থাকে, আর কোভিড-19 যে অ্যান্টিবডিজ তৈরি হয়, এই দুই ধরনের অ্যান্টিবডিজ শরীরে কোনো ক্ষতি বা কোনো প্রতিক্রিয়া থাকে না? কোনো প্রতিক্রিয়া থাকে না। অ্যান্টিবডি যেটা থাকে ওইটা ওই কোভিড-19 এর স্পেসিফিক অ্যান্টিবডি না, যার কারণে এই যে ভ্যাকসিনটা বা জেনেটিক ম্যাটেরিয়াল বা প্রোটিনটা শরীরে ঢুকাইয়ে দেওয়া হয়। আমি বলেছি আগে যে ওইটা দিলে অ্যান্টিবডি তৈরি করবে এবং বডি কয়েকটা মেমোরি সেল রাখিয়ে দিবে বডিতে। এখন আগে যে কোয়েশ্চেনটা করছিলেন আপনি 1 বছর পরে নিতে হবে কিনা, ওইটা ওই মেমোরি সেলটা যদি থাকে 1 বছর, আবার যদি ওইটা এফেক্টেড হয়, তাহলে দেখা যাবে ওই মেমোরি সেল অ্যান্টিবডি আবার প্রডিউস করতেছে। এখন পর্যন্ত যতটুকু আমরা জানি যে কেউ কোভিড ডিজিজ হইলে 3 মাসের মধ্যে আবার রিইনফেকশন হয় না, এবং যদি রিইনফেকশন হয় ওইটা মারাত্মক ধরনের ইনফেকশন হয় না। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি যে এই কোভিড নিয়ে প্রথমে অনেক ধরনের রুমার ছড়িয়েছে, রোগ উৎপত্তি কোথা থেকে বা এইসবের কোথা থেকে। এখন যেহেতু
এসে গেছে এবং আমরা আমাদের এই জন্মকালেও দেখি নাই বা আমাদের পূর্বপুরুষরা হয়তো এইভাবে দেখেনি। এটা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? হ্যাঁ, আমি যেটা বলবো আমাদের যেটা শিক্ষা দিয়েছে এবং দিতেছে যে আমাদের যে হেলথ এন্ড হাইজিন মেনটেন করা, হ্যাঁ, এই যে আমাদের ইসলামেও আছে এই যে আপনি ক্লিনলিনেসটা আপনার ইমানের অর্ধেক। এই যে আপনি ক্লিন থাকা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, বা আমরা কিভাবে সচেতন হব, আমার মনে হয় এইটাই আমাদের শিক্ষা দিতেছে। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে হ্যাঁ, হ্যাঁ, আমাদের নিজের পার্সোনাল হাইজিন নিজের জন্য এবং অন্যের জন্য, এবং শুধু ওই ভাইরাস না, অন্য ভাইরাস গুলাও আশা করি আপনাকে অ্যাটাক করবেন। আচ্ছা, আর আমাদের এইসবের বাইরের থেকে এই আর কি করণীয় আছে যে আমাদের পরিবারের যত্নের জন্য? আমি যেটা বলবো আমাদের পরিবারের যত্নের জন্য, যখন আপনার টার্ম আসবে আপনি ভ্যাকসিন নেবেন, পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে এবং সবাই ভ্যাকসিন নেওয়া উচিত। সতর্কতা থাকা উচিত, হাইজিন মেনটেন করা উচিত, যেটা আমরা বলছি। যে আমি সবসময় যে কেউ আমাকে বললে আমি যেটা বলি যে আপনি অ্যাভয়েড করেন নাক মুখ চোখ টাচ করা, তাইলে আপনি নিরাপদ থাকতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি সচেতন থাকলেন, নিজে সচেতন থাকলেন, অন্যকে সচেতন করেন। হ্যাঁ, আর ওই যে ডক্টর ভাই বলছেন যে এই যে গুজবে কান দেবেন, আপনি যদি ইনফরমেশন জানতে হয় তাইলে আপনি ওই রিলায়েবল সোর্স থেকে ইনফরমেশন নেন, সিডিসি ওয়েবসাইট থেকে নেন বা আপনার দেশের পাবলিক হেলথ ওয়েবসাইট থেকে নেন। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই ওই নজরুল ভাইয়ের ইয়ের উপর, যাদের খুব বেশি অ্যাংজাইটি হয়ে গেছে, যেমন আপনি আর স্ট্রেস সহ্য করতে পারতেছেন না, আপনি ওই কোভিড সম্পর্কে সব নিউজ শোনা বন্ধ করে দেন কয়েকদিন, তাহলে আপনার অ্যাংজাইটিটা অনেকাংশে লাঘব হয়ে যাবে। এইটা হচ্ছে আমার বেস্ট অ্যাডভাইস। হ্যাঁ, ধন্যবাদ। এবার ডক্টর সাইদ নজরুল ইসলামের জন্য আর একটি প্রশ্ন এসেছে। উনি মানে মোটামুটি আগের বারের মতোই he got COVID in May 2020. ওনার ডায়াবেটিস বর্ডারলাইন এবং মেটফর্মিন নেন 500 দিনে 2 বার, and vaccination date is 26 January. Should he take the vaccine or not? ফার্স্ট অফ অল উনি তো ডেফিনেটলি ক্রাইটেরিয়া যেগুলো আছে ওগুলো মিট করেন। আর সেকেন্ডলি হচ্ছে যেহেতু ওনাকে কল করেছে, অলরেডি ডেট দেওয়া হয়ে গেছে, ইনশাল্লাহ উনি যাবেন। কিন্তু যদি ওনার কোনো অন দ্যাট ডে যদি ধরনের ফিভার থাকে, জ্বর থাকে বা কাশি থাকে, এরকম ওদেরকে বলতে হবে উনি গোজ টু দ্য হেলথ সেন্টার, বা অন্য কোনো সিরিয়াস অ্যালার্জি থাকে এইগুলো বলতে হবে। আর না হয় ডেফিনেটলি উনি যাওয়া দরকার অন দ্যাট ডেট, এই যে জানুয়ারিতে। আর যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ ওনাকে ভ্যাকসিনেশনটা দিয়ে দিবে। আর ভ্যাকসিনেশন পরে অলরেডি ডক্টর মাশরুকুদ্দিন বলছেন যে কিছু বেসিক যে সাইড এফেক্টস যেগুলো মোস্ট কমন হচ্ছে যে যেখানে ইনজেকশনটা দেওয়া হবে ওইখানে পসিবিলিটি অফ ব্লিড, ব্যথা করতে পারে, তারপরের দিন কিছু জ্বর, অল্প কিছু জ্বর আসতে পারে এইরকম। তো এগুলো হচ্ছে কমন সাইড এফেক্টস অফ এ ভ্যাকসিনেশন, তো এইগুলা হতে পারে, উনি হি নিডস টু বি অ্যাওয়্যার অফ দ্যাট। আর কিছু না। আর বাকি সবগুলো ইনফরমেশন ওনাকে ভ্যাকসিনেশন দেওয়ার সময় হেলথ সেন্টার থেকে ওনাকে সবগুলো দেওয়া হবে। ধন্যবাদ। নেক্সট কোয়েশ্চেন আরেকটা ভিউয়ার দিয়েছেন। উনি লিখেছেন যে উনি হেপাটাইটিস বি, টিডিএপি, থাইরয়েড ভ্যাকসিন এগুলি নিয়েছেন। ওনার জন্য কি ভ্যাকসিন ইজ ইট সেফ ফর দ্য কোভিড? হ্যাঁ, ওইটা আমি বলেন নজরুল ভাই। হ্যাঁ, আমি বলতেছিলাম যে যেহেতু উনার হেপাটাইটিস বি আছে, উনি সেকেন্ডারি কেয়ার আন্ডারে যেতে হবে এইটার জন্য। তো ডক্টর মাশিকুদ্দিন এইটা ভালো বলতে পারবেন ওনার ক্ষেত্রে। হ্যাঁ, উনি নিতে পারবেন ভ্যাকসিন, তবে ওনার দায়িত্ব হবে উনি যখন এই ভ্যাকসিনেশন নিতে যাবেন তখন বলে দেওয়া উচিত যে আমি হেপাটাইটিস বি পজিটিভ। কারণ সবাইকে সেম প্রিকশন নেওয়া, যে নিডল দিয়ে ইনজেকশন দেওয়া এটা ডিসপোজেবল, তো এটা কোনো অসুবিধা হবে না আমার মনে হয়। ওইটার জন্য চিন্তার কোনো কারণ নাই, কারণ ওরা ওই একটা চেকলিস্ট ওইখানে আপনাকে জিজ্ঞেস করবে আপনার। হ্যাঁ, তো ওনার নেওয়া উচিত। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এসেছে।
কারোর যদি হার্ট সার্জারি হয়ে থাকে এবং ইজ রিকভারিং বা ইজ রিকভার্ড, ওনার জন্য কি ইজ ইট ফিজিবল? হ্যাঁ, উনি নিতে পারবেন। উনি যেহেতু রিকভার করে ফেলছেন, হ্যাঁ, যদি রিসেন্ট হার্ট সার্জারি না হয় তাহলে উনি নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এইটা উনার এই অগ্রাধিকার আছে যাদের হার্টের রোগ আছে। হ্যাঁ, আর এইসব কন্ডিশনে অবভিয়াসলি যখন ওনারা যাবেন হেলথ সেন্টারে, ডাক্তাররা ওনার এইসব হিস্ট্রি নিবেন এবং যাচাই করে নিবেন এর জন্য ওনাদের জন্য সেফ কিনা। আচ্ছা ক্যাপ্টেন আয়ুব, আমার কাছে অনেকগুলো কোয়েশ্চেন আমাদের বিএফকিউ মেম্বাররাও করেছেন, একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন। আমি কি এগুলো ডিসকাস করব? হ্যাঁ বলেন। হ্যাঁ, যেমন একটা কোয়েশ্চেন করছেন, এই যে আমাদের যদি somebody পজিটিভ ফর কোভিড টেস্ট, নো সিমটমস, কেন এটা হচ্ছে? জি, এটা হ্যাঁ, যেমন কোভিড টেস্ট পজিটিভ, যেমন এটা বাচ্চাদের বেলায় বেশি হচ্ছে, ওরা পজিটিভ কিন্তু কোনো সিমটমস নাই। এটার অনেকগুলা কারণ আছে। যেমন অ্যাডাল্টে হইতে পারে, উনার শরীরের প্রতিরোধ ক্ষমতা খুব বেশি, উনাকে আক্রান্ত করতে পারে নাই। উনার হয়তো কোনো জেনেটিক ফ্যাক্টর আছে, ওইটা সায়েন্টিস্ট ডোন্ট নো হোয়াই ইট হ্যাপেনিং। হ্যাঁ, এন্ড আমরা ডাক্তাররা চিন্তা করতেছি ডোজ অফ এক্সপোজার, হয়তো কেউ বেশি পরিমাণে ভাইরাসে এফেক্টেড হয়েছেন, যার কারণে উনি সাথে সাথে সিক হয়ে যাইতেছেন। অন্যরা হয়তো একটু অল্পতে হয়েছেন, বডি ওইটা টেক ওভার করতে পারছে। আর একটা পসিবিলিটি আছে, যেমন ভ্যারিয়েন্ট অফ কোভিড, যেমন কোন ভ্যারিয়েন্ট খুব বেশি সিরিয়াস, কোনটা মাইল্ড ইয়ে করে, এটা এখনো সায়েন্টিস্টরা পুরোপুরি শিওর হইতে পারেন নাই। হ্যাঁ, সো এক্স্যাক্টলি ডোন্ট নো। আরেকটা কোয়েশ্চেন করছেন, somebody is carrier, যেমন উনি বলছেন যে 7 দিন পরে উনি ভ্যাকসিনটা নিলেন, নিয়ে উনি যদি সিক হয়ে যান, তো উনার কি করা উচিত? এখন আপনি যদি ক্যারিয়ার থাকেন, ওইটা যদি অ্যাসিমটোমেটিক থাকে, তাহলে ওটা তো আমাদের জানার কোনো উপায় নাই, বা আপনারও জানার উপায় নাই। তখন আপনার ভ্যাকসিনটা নেওয়া উচিত। যেটা আপনার যদি জ্বর বা কোনো সিমটম থাকে, তাহলে ভ্যাকসিন নেওয়া উচিত না, আমি যেটা বলতেছি। এখন ব্যাড লাক, এটা যদি আপনি ক্যারিয়ার থাকেন, ভ্যাকসিন নেওয়ার পরে 14 দিন লাগবে আপনার অ্যান্টিবডি রেসপন্স করতে। তখন এর ভিতর যদি আপনি সিক হয়ে যান, তবে আমার মনে হয় সম্ভাবনা খুবই কম। আর একটা কোয়েশ্চেন করছেন যে আমাদেরই এক বিএফকিউ মেম্বার, পারসন ক্যান ট্রাভেল। হ্যাঁ, এইটা এই যে কাতার এয়ারওয়েজ এবং আইএটএ তারা ডিসকাস করতেছে, এইটা হবে আপনার কোভিড পাসপোর্ট ইন ফিউচার। আপনি যদি 2টা ভ্যাকসিন কমপ্লিট করেন, তাহলে আপনাকে অটোমেটিক সার্নারে এই যে মাই হেলথ পোর্টালে গেলে আপনি আপনার সার্টিফিকেট প্রিন্ট আউট করতে পারবেন। এইটা ইন্ডিকেট দিবে ইউ আর ইমিউন। এবং ফিউচারে বোধহয় ট্রাভেল এইরকমই হবে। যারা ভ্যাকসিনেশন নিয়ে নিছেন তাদের জন্য আইএটা এবং এয়ারলাইন্স হয়তো আপনাকে ট্রাভেল করতে দিবে ইজিলি। হ্যাঁ, আরেকটা জিনিস আপনি করতে পারেন, ক্রনিক ডিজিজ সার্টিফিকেট মাই হেলথ পোর্টাল থেকে প্রিন্ট আউট করতে পারেন। যদি আপনার বয়স 60 ওভার হয়, তাহলে হয়তো আপনি কোয়ারেন্টাইন থেকে রেহাই পেতে পারেন। এটাও মাই হেলথ পোর্টাল থেকে আপনি প্রিন্ট আউট করতে পারেন। আরেকটা কোয়েশ্চেন করছেন, কোভিড ভ্যাকসিন সেম টাইম অ্যানাদার ভ্যাকসিন আপনি নিতে পারবেন কিনা? না, আনসার ইজ না, কারণ ওইটা আমরা জানি না। একটা ট্রায়াল ইউকে তে চলতেছে, ওইটা ওই যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ফার্স্ট ডোজ এন্ড 7 ডোজ রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিন, ওইটার রেজাল্ট আমরা এখনো জানি না। আরেকটা কোয়েশ্চেন করছেন, হ্যাঁ, এটা আমাদের আরেক বিএফকিউ মেম্বার কোয়েশ্চেন, হোয়াই সাম কান্ট্রিজ হ্যাজ লেস মর্টালিটি, লেস ট্রান্সমিশন দেন আদার কান্ট্রিজ? জি, হ্যাঁ, এইটা একটা মিস্ট্রি। আবার মনে করেন আমাদের কাতারে মর্টালিটি খুবই কম, সোফার 260 জনের মতো মারা গেছেন, কিন্তু আপনি আমেরিকাতে দেখেন 400,000, ইংল্যান্ডে 100,000 লোক মারা গেছেন, ইনফেকশন বেশি হয়েছে। এইটা ডিপেন্ড করে হয়তো ওই যে হেলথ অ্যান্ড হাইজিন এবং হাউ ইফেক্টিভ ওয়াজ ইয়োর এই যে লকডাউন। কারণ আমেরিকাতে অনেকেই লকডাউন মানে নাই, আপনি আজকেও হ্যাঁ, এবং পলিটিক্যাল ইস্যু হয়ে গেছিল, লকডাউন মানবো না, মাস্ক নেব না। ইংল্যান্ডেও সেম হয়েছে,
লোকজন মানে নাই, এইটা একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর আরেকটা হচ্ছে আর ভ্যালু, যেটা হাউ কুইক ভাইরাস ইজ রেপ্লিকেটিং। যেমন আর ভ্যালু 1 উপর হইলে, যেমন একজন আর ভ্যালু যদি 2 হয়, যেমন একজন 2 জনকে পাস করছে, 2 জন 4 জনকে পাস করতেছে, হয়তো এক কান্ট্রিতে দেখা গেল আর ভ্যালু কম, ওইখানে ভাইরাসটা স্প্রেড হইতেছে কম। তারপর আরো অনেকগুলা ফ্যাক্টর সায়েন্টিস্টরা চিন্তা করতেছে। জি, আপনার এটা পরে আরেকটা কোয়েশ্চেন এসছে আমাদের এক দর্শকের কাছ থেকে, যে উনি গত 2 বছর ধরে ফ্লু ভ্যাকসিন নিয়েছেন, নর্মাল ফ্লু ভ্যাকসিন। উনি কি কোভিড-19 এর ভ্যাকসিন নিতে পারবেন? হ্যাঁ, উনি নিতে পারবেন। আমি গত 10 বছর থেকে ফ্লু ভ্যাকসিন নিতেছি, এবং আমি আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। গত 10 বছরে আমার কোনো সর্দি কাশি হয় নাই, হইলেও আমি হয়তো টের পাইছি একদিন হইছে, তারপর আমার সিমটমসটা একদিন, দ্বিতীয় দিন চলে গেছে। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন এখানে করছেন যে আপনি যদি কোভিড ভ্যাকসিন নেন, আপনি কি ইনফেক্টেড হইতে পারেন বা ক্যারিয়ার হইতে পারেন? আনসার ইজ ইয়েস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা সবার জানা উচিত। আপনি মনে করিয়েন না যে আপনি ভ্যাকসিন নিছেন, আপনি ইনফেক্টেড হবেন না, আপনি ক্যারিয়ার হবেন না, আপনি আপনার আত্মীয় স্বজনকে পাস করবেন না। ভ্যাকসিন নেওয়ার উদ্দেশ্যটা হলো, আপনি ভ্যাকসিন নেবেন, আপনি যখন ওই ভাইরাসে এক্সপোজ হবেন, তখন আপনাকে ওই ভাইরাস আক্রান্ত করতে পারবে না। আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা এত বেশি থাকবে, তখন ভাইরাস 2-1 দিন পরে সবগুলা ভাইরাস ডেড হয়ে যাবে। কিন্তু আপনি যে আরেকজনকে পাস করতে পারবেন কিনা, ওইটা আমরা জানি না, সায়েন্টিস্টরা এখনো জানে না। হ্যাঁ, এটা থিওরিটিক্যালি পসিবল। তার মানে এই কোভিড এর ব্যাপারে এখনো অনেক কিছু শেখার আছে, জানার আছে। যেই কারণে এটাকে নোবেল ভাইরাস বলা হচ্ছে, যে আমরা জানি না অনেক কিছু। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন আছে, ডক্টর সৈয়দ নজরুল ইসলামের কাছে যাই। উনি বলছেন যে আরেক দর্শক, 63 বছর বয়স, মেটফরমিনে আছেন 500 মিলিগ্রামস এবং ওমেগা 3 এবং ভিটামিন ডি, এই মেডিকেশনে আছেন উনি। উনি কি ফাইজার ভ্যাকসিনটা নিতে পারবেন? থ্যাংক ইউ, ভেরি গুড কোয়েশ্চেন এগেইন। উনি এই যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, এই যে ফার্স্ট ক্যাটাগরি অফ পিপল, ডেফিনেটলি উনি ওনার হেলথ সেন্টার থেকে কল আসবে। যদি না আসে, উনি হেলথ সেন্টারে গিয়ে ওদেরকে ইনফর্ম করতে হবে যে আমি তো ক্রাইটেরিয়া ফুলফিল করি ভ্যাকসিনেশনের জন্য। তখন ওনার ডিটেলস ওরা নিবে, আর পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ করে ভ্যাকসিনটা দিয়ে দিবে। একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে দিস ইজ কমপ্লিটলি নিউ ফিনোমিনন। যেটা আপনি আগে বলছেন যে আমরা দেখি নাই, আমাদের বাবা মা ওদের জেনারেশনে এরকম কোনো কিছু দেখেন নাই, যে বিশ্বের সব দেশ একসাথে লকডাউন, ফ্লাইট বন্ধ হয়ে যাবে, আপনার ইকোনমিক ট্রানজাকশন এই সবগুলো যে মানে এইরকম ডিস্ট্রাকটিভ হয়ে যাবে, যে কখনো দিস ইজ সামথিং দ্যাট আমরা যে ইমাজিন করতে পারি না লাইফে। তো যেহেতু এটা কমপ্লিটলি নিউ থিং, আমরা স্পেশালি সায়েন্টিস্টরা দে ওয়ার্কিং কন্টিনিউসলি, যে নতুন নতুন ইনফরমেশন সবসময় আসতেছে। ফার্স্ট টাইম যখন পেশেন্ট ওয়েন দে ওয়ার ইনফেক্টেড কোভিড নিয়ে, আমাদের ট্রিটমেন্ট অপশন ভেরি লিমিটেড ছিল। তখন আমরা জানতাম না যে কি হইতেছে বা কি হবে। এভরি মান্থ, এভরি উইক মানে নতুন নতুন ইনফরমেশন আসতেছে, সায়েন্টিস্টরা দে ডিসকভারিং নিউ থিংস। তো এই জন্য there will be a lot of new things আসবে in future, কিন্তু so far to date যেগুলো আছে, যেগুলো approved হয়েছে, এইগুলা they went through complete মানে খুবই একটি rigorous process, যে নরমালি যেভাবে হয় এইভাবে গিয়ে rigorous process গিয়ে মাধ্যমে এখন আমাদের কাছে ভ্যাকসিনেশন আছে। আমরা যদি at least globally মানে most country যদি 80% population যদি ভ্যাকসিনেশন না করতে পারি, তাহলে still there will be transmission, still people they will মানে মানুষ অনেক they will contract the virus, অনেক সমস্যা হবে। আলটিমেট এইম হচ্ছে এখন যে we need to vaccinate, যত দ্রুতভাবে and যত বেশি লোককে ভ্যাকসিনেশন করা যায়, এটাই হচ্ছে মানে প্রত্যেকটা দেশের অবজেক্টিভ। আপনাকে অনেক ধন্যবাদ। Just quick দুইটা question, if you could be very quick on this. একটা হচ্ছে যে I've taken the first dose of COVID-19. How secure will the second dose? So I missed the question. When?
when the সে প্রথম ডোজটা নিয়েছে এবং দ্বিতীয় ডোজটা কতটুক সেফ? Okay, it's exactly same as the first dose in terms of safety point of view. যেহেতু ওনার ফার্স্ট ডোজ নিয়েছেন কোনো সমস্যা হয় নাই, ইনশাআল্লাহ সেকেন্ড ডোজ নিলেও কোনো সমস্যা হবে না। 3 সপ্তাহ পরে ওনার ডেট আসবে। আচ্ছা, আর বাচ্চা চিলড্রেন তারা ভ্যাকসিনটার জন্য তাদের কোনো অসুবিধা নেই? Under 16 there's no vaccination at the moment. ওইটা মানে within next couple of months there will be some research work. তার পরবর্তীতে যে রিসার্চ পাবলিকেশন হওয়ার পরে বাচ্চাদের ভ্যাকসিনেশন সম্বন্ধে ওটা পাবলিকেশন হবে, কিন্তু এট দিস পয়েন্ট এখন পর্যন্ত বাচ্চাদের কোনো ভ্যাকসিনেশন নেই। বাচ্চাদের ইভেন যেসব বাচ্চাদের ক্রনিক ডিজিজ বা বর্ডারলাইন কন্ডিশনস তাদেরকেও নেওয়ার দরকার নেই? বাচ্চাদের যারা স্পেশালিস্ট কেসেস যারা আছে, যাদের ওই যে ক্রনিক ডিজিজ বলেন, ওরা পিডিয়াট্রিশিয়ানরা they will decide on this. They will be looked after by hospital pediatrician. কিন্তু আমি একটু অ্যাড করতে চাই এই ডক্টর নজরুল, এটা লাইসেন্স দেওয়া হয় নাই। যেমন ফাইজারের ভ্যাকসিন আন্ডার 16 নো লাইসেন্স, এবং মডার্না ভ্যাকসিন আন্ডার 18 নো লাইসেন্স ওয়াজ গ্রান্টেড। সো এইটা ওইটা হয়তো ডাক্তারের সাথে পরামর্শ করে, যদি কেউ ইমিউন ডেফিসিয়েন্সি থাকে বা ক্রনিক ডিজিজ থাকে, ওইটা রিস্ক নিয়ে ওরা দিতে পারে, ওইটা পেডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করা উচিত। হ্যাঁ, আর আরেকটা কোয়েশ্চেন এসেছে একজন দর্শকের কাছ থেকে, যে পিঁপড়ার কামড় থেকে অ্যালার্জি হয়, এটার জন্য কি ওনার কি অ্যালার্জি টেস্টটা লাগবে, বা উনি কি ভ্যাকসিন নিতে পারবেন? না, ভ্যাকসিন দেওয়ার জন্য ওনার অ্যালার্জি টেস্ট করার দরকার নাই। যদি পিঁপড়ার কামড় থেকে ওনার অ্যালার্জি হয় এবং এটা সিরিয়াস অ্যালার্জি কিনা, এইটা সিরিয়াসলি কনসিডার করা উচিত। হ্যাঁ, অ্যালার্জি বলতে অনেকের আবার মিসকনসেপশন আছে। সিভিয়ার অ্যালার্জি সিমটমস গুলো আমি একটু বলে দেই, যেগুলো হবে যেমন আপনার প্রচুর শ্বাসকষ্ট হইলো একটা অ্যালার্জিক এফেক্ট করে। হ্যাঁ, দেখা গেল আপনার মুখ জিহ্বা ফুলে গেছে, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনার শ্বাস নিতে শব্দ হচ্ছে, আপনার হার্টবিট প্রচুর পরিমাণে বেড়ে গেল, হ্যাঁ, বা আপনার স্কিন রাশ দেখা দিচ্ছে অল ওভার দি বডি, হ্যাঁ, বা আপনার ডিজিনেস উইকনেস ডেভেলপ করছে। এখন যদি কারোর হিস্ট্রি থাকে যে মনে করেন কেউ ডিম খাইলে অ্যালার্জি হয়, চিংড়ি মাছ খাইলে অ্যালার্জি হয়, ওনার অ্যালার্জিক রিয়াকশন হওয়ার সম্ভাবনা একটু বেশি, ওনার প্রিকশন নেওয়া উচিত। হ্যাঁ, ওইটা ডাক্তারের সাথে পরামর্শ করে বা যেখানে ভ্যাকসিন, ওইটা রিস্ক ভার্সেস বেনিফিট চিন্তা করে ভ্যাকসিন নেওয়া উচিত। কিন্তু যাদের আগে সিরিয়াস অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, ওদের এই ভ্যাকসিন নেওয়া উচিত না। এটাই হচ্ছে অ্যাডভাইস। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের এইসব মূল্যবান তথ্যের জন্য। আরেকটা হচ্ছে যে আমরা তো অনেকদিন ধরে লকডাউনে আছি, কোথাও বের হতে পারছি না, এবং অনেকের দেশে যাওয়ার খুব প্রয়োজন বা কোথাও যাওয়ার কোনো দরকার থাকে। এই ভ্যাকসিন নেওয়ার পরে কি কোয়ারেন্টাইন রুলস কোনো শিথিল হবে, বা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা চলছে? হ্যাঁ, এইটাই আমাদের অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, হার্ড ইমিউনিটি আমরা ডিসকাস করে নাই। হার্ড ইমিউনিটি যেটা হচ্ছে, যেমন মেজরিটি অফ দি পপুলেশন ইন এ কান্ট্রি অর এ সোসাইটি বিকাম ইমিউনাইজড 70 to 80%, তখন আর ওই ভাইরাস স্প্রেড করবে না। এবং এইটাই হচ্ছে, যেমন ইউকে তে এখন about 6% ভ্যাকসিনেটেড হয়ে গেছে, এবং ওরা টার্গেট করতেছে আগামী 3 থেকে 6 মাসের ভিতর 70 to 80% ভ্যাকসিনেশন দেবে, আমেরিকাতেও দিবে, তখন আপনার ওইটা নিতে হবে না। তারপর আমি বলছি ওই যে পাসপোর্ট, ভ্যাকসিন পাসপোর্ট, ওইটা যদি আইআরটিএ এবং বিভিন্ন দেশের পাবলিক হেলথ ওইটা অ্যাকসেপ্ট করে, হয়তো আপনার ওই সার্টিফিকেট দেখাইলে আপনার হয়তো কোয়ারেন্টাইন লাগবে না। তারপর আরেকটা হচ্ছে এই যে ট্রাভেল বাবলস, যেমন এখন কাতার এবং মালদ্বীপের মধ্যে ট্রাভেল বাবলস আছে, আপনি হয়তো জানেন, হলিডেতে যাইতে পারবেন উইদাউট কোয়ারেন্টাইন। এটা ডিপেন্ডস করে কোন দেশের আর নাম্বার, যেটা মানে ভাইরাস রিপ্লিকেশন নাম্বারটা কত বেশি। যদি ওইটা বিলো 1 থাকে, মানে তাহলে হয়তো ওই দেশের পাবলিক হেলথ ওইটা কনসিডার করতে পারে।
আরো দুই একটা কোয়েশ্চেন আমি কুইকলি ক্যাপ্টেন আয়ুব আমি বলে দেই, আমার কাছে আসছে। COVID-19 vaccine make you sick? Answer is no. After vaccine, COVID test become positive? No, no way. There is no chance. COVID vaccine protect you getting sick? Yes. ভ্যাকসিন দিলে আপনার এই যে সিক না হওয়ার জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হইতেছে। হ্যাঁ, ভ্যাকসিন আফটার অল্টার মাই ডিএনএ অনেকে কোয়েশ্চেন করছেন, যেহেতু এটা আরএনএ ভ্যাকসিন, নো ওয়ে ওইটা কোনো আপনার ওই যে জেনেটিক কোনো অল্টারেশন বডিতে করতে পারবে না। ভ্যাকসিন সেফ? ইয়েস। হাউ লং ইমিউনিটি লাস্ট আই ডিসকাসড, ইয়ে। হার্ড ইমিউনিটি I discussed, yes, okay. Vaccinated person cannot be a carrier. This is false. Even if he vaccinated, I have said he could be a carrier. Any more question, Captain Ayub? আপাতত ধন্যবাদ আপনাদের দুজনকেই, ডক্টর মাসুক এবং ডক্টর নাজরুল। আমরা অনেক একটা প্রোডাক্টিভ একটা ওয়েবিনারের আয়োজন করেছি, হয়েছে আমার মনে হয়, কিন্তু সময়ের সীমা থাকার জন্য আমরা আরো প্রশ্ন দিতে পারছি না। আপনার প্রশ্ন, দর্শক মন্ডলী, আপনারা যদি আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন বা প্রশ্ন আসে, আপনারা সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেসে একটি মেল পাঠাতে পারবেন এবং আমাদের ডাক্তার ভাইরা আপনাদের জবাব দেওয়ার জন্য উৎসাহের সাথে বসে থাকবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে covid19@bdforumqatar.com। এই সম্বন্ধে আরো তথ্য পাবেন আরো আমাদের বিএফকিউ ওয়েবসাইটে, ওইখানে গেলেও আপনি ইমেলের অ্যাড্রেসটা পাবেন। আজকে আর বিলম্ব না করে ডক্টর মাসুক, ডক্টর নজরুল, আপনাদের অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। আরো ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ দূতাবাসের সহযোগিতার জন্য এবং অরিডোকে তাদের আমাদের টেলিকমিউনিকেশন পার্টনার হওয়ার জন্য এই ওয়েবিনারে। আবার অন্য একটি বিষয়ে ওয়েবিনার করার আশা রেখে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ।